নমস্কার। আজকের গল্পটি হচ্ছে অবনীভূষণ চাটুর্যে সুষমা, লিখেছেন অসীম রায়। সিঁড়ির পিতপিতে ভাল্বটাও চুরি গেছে। দোতলা থেকে তেতলায় সিঁড়ির প্রতিটা ধাপে গুল, তার মাঝখানে ওঠানামা সুবিধার্থে এক বিঘত সর্পিল ফাঁক। সেই ফাঁকে নোংরা পায়ে উঠতে চাটুর্যের অসুবিধা হয়। অবশ্য আলো যে নেই তা নয়। সিঁড়ির মাথায় খোলা একটা জানালা দিয়ে সারা বছর জল আর রাস্তার এক চিলটে আলো বরাবরই আসে। সেই আলোয় রাস্তা খুঁজবার জন্য তার ভারী পাওয়ারের চশমা ঠিকমতো চোখে সারতে চেষ্টা করার সঙ্গে সঙ্গে টিফিনের কৌটো, সরকারি রিপোর্ট শুধু তার কাঁধের ঝোলানো ব্যাগ সরাত করে নেমে আসে। নিচু হয়ে ব্যাগটা তুলে ধরতে গিয়ে সামনের কেলেঙ্কারিটা চোখে পড়ে। আবছা আলোতেও স্পষ্ট দেখা যায় সামনের ৩-৪ ধাপের সমস্ত গোল ভাঙ্গা। একজন আগন্তুক মনের আনন্দে উপরে উঠে গেছে। নিশ্চয়ই তাদের ফ্ল্যাটের কেউ না, নিশ্চয়ই ৪ তলার লোক। কাল সারা সকাল নির্ঘাত তেতো হবে দোতলার গিন্নির অমূলক সন্দেহে, গোয়েন্দাগিরিতে। বাস্তবিক এই দোতলা গিন্নির গুল আর ৪ তলায় হামাকদিস্তা দিয়ে মশলা পেশার ধমাম ধমাম শব্দ তার পারিবারিক জীবনে ঝড়ের অন্যতম কারণ। নইলে ফ্ল্যাটখানা আজকালকার চড়াবাজারে এক অভাবনীয় আনন্দখনি। এখন এই ফ্ল্যাট ছাড়লে ৩ গুণ ভাড়া বাড়ি বয়ে দিয়ে যাবে ভাড়াটে। এই কথাটা সুষমা যে জানে না তা নয়, কিন্তু গুল দেওয়া আর মশলা পেশা তার মাথায় ব্যারাম আরও বাড়িয়ে তুলেছে। করজোরে নিবেদন, পুলিশে খবর দেবার হুমকি, মায় পাড়ার সংগ্রামী যুবকদের আহ্বান, কিছুতেই কিছু হয়নি। বিশাল গতর দোতলা গিন্নি গামছা পরে সিঁড়িতে গুড় দিয়েছে। সন্ধে সকাল উপরতলা থেকে মশলা পেশার আওয়াজ এসেছে ধমান ধমাম। ৩ তলায় বন্ধ দরজায় কলবেলে হাত দেবার আগে একটু জিরিয়ে নেই চাটুর্যে। এই জায়গাটাই তার জিরোবার জায়গা। অফিসের সমস্যা, পারিবারিক সমস্যামুক্ত এই সামান্য আয়তক্ষেত্রটি তার বিশ্রামের স্থান। একবার চাটুর্যে ভেবেছে এই জায়গাটার একটা ফটো তুলে রাখবে। এই আয়তক্ষেত্রটি তার জীবনের শান্তি নিকেতন। পাল্লা ভাঙ্গা জানালা দিয়ে ফুরফুরে হাওয়া আসে। ক্লান্তিতে আরামে চাটুর্যে চোখ ভোজে। তারপর খেয়াল হয় ছেলেটার লং পড়ানো হয়নি। আগামীকাল সংস্কৃতের ক্লাস টেস্ট। অনিচ্ছুক আঙ্গুল কলবেলে লাগতেই দরজা খুলে যায়। ইন্দ্রজিৎ বেরিয়ে আসে। তোর লংটা? অবনী কাকা এসেছে? ছেলের চোখে ভয়, অস্বস্তি। অবনী কেন? অজ্ঞাতসারে এই প্রশ্ন বেরিয়ে যায়। আমি বসতে বলেছি, মা গনুর দোকান থেকে সিঙ্গারা আনতে বলেছে, আমি গনুর দোকানে যাচ্ছি। সুষমা বরাবর এরকম। স্বাভাবিক অবস্থায় সে অস্বাভাবিক, আর অস্বাভাবিক অবস্থায় সে স্বাভাবিক। ময়লা কুটকুটে চটকানো ধুতি আর পাঞ্জাবি পরে অবনী মাথা নিচু করে বসে আছে। পায়ের শব্দে তার মুখ তুলে স্বাভাবিক হাসি হাসলে তার এই হাসির সঙ্গে তার নতুন ডাকা পুরো গোঁফ শুধু বেমানেরই নয়, আত্মগোপনের করুণ চেষ্টা বড্ড প্রকট এই গোঁপে। চাটুর্যে ব্যাগ আনলায় ঝুলিয়ে বসতে না বসতেই সে একটা কাগজ বাড়িয়ে দেয় তার দিকে। আগেরটা তো পড়েছেন, এটা নতুন। বেজারভাবে কাগজখানা নিয়ে চাটুর্যে বললে, সব তো ভেঙে গেছে আপনাদের, আর কেন? বাজারের কাগজগুলো তাই বলছে না? গলার রগ ফুলে যায় অবনীর। আগে রাগ করলে খারাপ লাগতো না, এখন লাগে। আগে চাটুর্যের মনে হয়েছে হতেও পারে এত জোর দিয়ে যখন বলছে তখন কোনো কোনো ঘটনা ঘটতেও পারে। বিশেষ করে মানুষের অকৈতব্য নিষ্ঠা তো কোনো ব্যক্তিগত ব্যাপার না, তার প্রভাব নিশ্চয়ই আশেপাশে পড়ে। অবনীভূষণের মতো লোকের প্রভাবও নিশ্চয়ই পড়েছে। কিন্তু যত দিন যাচ্ছে ততই মিথ্যাটা জলের মতো স্পষ্ট হয়ে উঠছে। চাটুর্যে তার নোংরা পাটায় হাত বুলোতে বুলোতে বলল, বাজারের কাগজরা কি বলছে না বলছে আমি জানি না, তবে আপনাদের কাগজ যে ব্লাফ দিচ্ছে এটা স্পষ্ট। তিরিং করে লাফিয়ে ওঠে অবনী। হাত তুলে চাটুর্যে বলে, চায়ের জল ফুটছে, সিঙ্গারা আসছে, খেয়ে যাবেন? তার সরু আঙ্গুল তুলে সে বলল,
আসলে কিচ্ছু খবর রাখেন না। বিহারের সমস্ত ট্রাইবাল বেল্ট আমাদের দখলে, উড়িষ্যারও অর্ধেক বেশি, মেদিনীপুর থেকে বাড়িবাঁধা পর্যন্ত। তেলেঙ্গানায় ট্যাঙ্ক চলেছিল। আমাদের আন্দোলন সারা ভারতবর্ষ জুড়ে। আমাদের গাঁজা খেয়েছেন নাকি? সুষমা বলল, তুমি যত বুড়ো হচ্ছ তত বদরাগী হয়ে পড়ছ। নিন, চা খেয়ে নিন। আজ নিশ্চয়ই খাওয়া হয়নি। অবনী উঠে পড়ে বলল, না না, আমি চা খেয়েই চলে যাব। সে কি, আমি ভাত বসিয়ে দিয়েছি। অত বিপ্লবী ঢং দেখাবার দরকার কি মশাই? আমি তো জানি পুলিশের তাড়া খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, আজ রাতের কোথাও জায়গা নেই, তাই আমাকে জ্বালাতে এসেছেন। কথাগুলো মনের মধ্যে নাড়াচাড়া করে চাটুর্যে গভীর বিষাদের সঙ্গে বলে, আর কতদিন চলবে এরকম অবনীবাবু? চাটুর্যে বলতে চাইছিল, এভাবে প্রাক্তন সহকর্মীর বাড়ি ঘন ঘন আসা কি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণের নামান্তর নয়? এবং প্রত্যেকবার যেমন ভেবেছে বলবে, এবারেও ভাবলে বলে ফেলবে। আর এমনিভাবে আমাদের এখানে আসবেন না। এখানে এসে নিজেকে ধরা দিলে শুধু আমাদের বিপন্ন করবেন না, আপনাদের পার্টির অমঙ্গল ডেকে আনবেন। কিন্তু বলতে পারে না। অবনীভূষণকে ঠিক বলা যায় না। আমাকে কোনোদিন ধরতে পারবে না, এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আজ সকালে ছিলাম কলকাতার 30 মাইল দূরে। এই যে ধুলো কাদা দেখছেন জামাই, এগুলো শুয়ারের খোয়ার থেকে লেগেছে। কাল রাত্রি সেখানে কেটেছে, আজ এখানে। এই প্রবল উৎসাহ কিন্তু চাটুর্যের ভালো লাগতে পারে না। তার খবর অন্তত দুবার ধরা পড়তে পড়তে অবনীভূষণ বেঁচে গেছে। গ্রামের লোকেরাই তাকে ধরিয়ে দিয়েছে। তাকে বাঁচাতে আরেক তরুণ সহকর্মী প্রাণ দিয়েছে। হঠাৎ সেই ঠান্ডা চোখ জোড়ার দিকে ফিরে অবনীভূষণ বলল, বিশ্বাস হচ্ছে না, না? সুষমা মুখের ঘাম পুছতে পুছতে বললে, উনি সব সময় বলেন আপনার মতো রিপোর্টার হয় না। আপনি আবার কাগজে ফিরে যান। আশ্চর্য হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে চাটুর্যে। অস্বাভাবিক অবস্থায় এমন স্বাভাবিক কথা এত সহজভাবে বলতে পারে সুষমা। অবনীভূষণ লাজুকভাবে হাসে। কি যে বলছেন। চাটুর্যে জানে এই প্রসঙ্গ তুললেই অবনীভূষণ তেলে বেগুনে জ্বলে উঠবে, হয়তো এই মুহূর্তে বেরিয়েও যেতে পারে। কিন্তু সত্যি যদি এই আগুন যা তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তার সুন্দর সংসারটা ভেঙে তছনছ করে দিয়েছে, তা যদি আগুন ভাবা না হয়, যদি স্বাভাবিক মানুষের জীবনযাত্রার মাপকাঠিই বেঁচে থাকবার একমাত্র মাপকাঠি হয়, তাহলে সুষমা কিছুই অন্যায় বলেনি। কারণ তার এই 25 বছরের অভিজ্ঞতায় অবনীভূষণের মতো সত্যনিষ্ঠ গোটা সাংবাদিক মহলে দেখেনি। অবনীভূষণের লেখায় এটাই ছিল সৌন্দর্য। সেই ঘটনাকে ঘটনা বলে সম্মান দিয়েছে, তাকে কারুকার্য করে সাজিয়ে গুছিয়ে তার অমর্যাদা করেনি। এমনকি যেখানে তার মতের সঙ্গে বিরোধ, সেখানেও সে বিরোধী পক্ষকে সম্পূর্ণ তুলে ধরেছে। অবনীভূষণের রিপোর্ট তাই যেন সত্যের এক আশ্চর্য ডকুমেন্ট। বিশেষণ বর্জিত সেই নিরাবরণ নগ্ন সৌন্দর্য অনেকের ভালো লাগেনি। যারা সংবাদপত্রে সাহিত্য চায় তারা অবনীভূষণের খুঁতখুঁতেপনাকে ঠাট্টা করেছে, কিন্তু তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু সেই অবনীভূষণ যখন 20 বছর চাকরি করার পর একদা চুপি চুপি এসে চাকরিতে ইস্তফা দিল, তখন চাটুর্যে বিহ্বল হয়ে পড়ে। যখন সব কিছু ভেঙে পড়েছে, যখন বিপ্লব বলতে চারিদিক ফর্সা, তখন বিপ্লবের পতাকা তুলে নিল অবনীভূষণ। যেন তার বয়স 42 নয়, 22। যেন ভারতবর্ষের বিপ্লবের ইতিহাস এইমাত্র শুরু হলো। তারুণ্যের দীপ্তিতে ঝলমলে ধীর প্রতিজ্ঞ মুখখানার দিকে চেয়ে চাটুর্যের বুকখানা মুচড়ে ছিল। 25 বছর আগে ঠিক এমনিভাবে তারা তেলেঙ্গানার স্বপ্ন দেখত না? অপ্রতিরোধ্য সমাজবাদী লাল পতাকার তলে সারা ভারতবর্ষ। হাওয়ায় সেদিনের কাগজ ওড়ে। পাটনায় অবনীভূষণের পার্টির বাকি কজন নেতার ধরা পড়ার সংবাদ হাওয়ায় করকর করে। কাগজটা যেন রসিকতা করছে। একবার উঁচু হয়ে উড়ে কয়েক মুহূর্ত স্থির হয়, যেন এই সকালবেলায় গ্রেপ্তারের খবরটা আগন্তুকের সামনে রাখার জন্য। অবনীভূষণ তেরচাভাবে সেদিকে তাকায়। এগুলো কি সবই ভুল? আমাদের অনন্তপুরের খবরটা এবারের কাগজে আছে। আমাদের মহান নেতার একটা কালেক্টেড ওয়ার্কস বার করছি, আপনার সাহায্য চাই। অনন্তপুরের কি হলো?
পুলিশ তো সব তছনছ করে দিয়েছে। এই তো আপনাদের নিয়ে মুশকিল। আমরা টানেল করে বেরিয়ে এসেছি, একেবারে ভিয়েতনামের মতো, একজনকেও ধরতে পারেনি। পুলিশ অবিশ্রাম ফায়ার করেছে। চাটুর্যে চেঁচিয়ে বললে, আপনারা মরে গেলে আপনাদের স্ট্যাচু বানাবে লোকে, খবরের কাগজে রবিবাসরে আপনাদের শৌর্যবীর্যের আলোচনা বেরোবে, কিন্তু বিশ্বাস করুন একটা লোকও আপনাদের পেছনে দাঁড়াবে না। চেঁচাতে গিয়ে গলা ভেঙে যায় চাটুর্যের। আজকাল অসুখটা হওয়ার পর থেকে উত্তেজনায় বুক কাঁপে, রাত্রে ঘুম হয় না। আমাদের মহান নেতা, মন্ত্রপাঠ করবেন না অবনীবাবু, মনে রাখবেন আপনি ফ্যাক্টকে একদা বিশ্বাস করতেন। আপনার মতো ভালো রিপোর্টার এখন। রিপোর্টারের মুখে আমি লাথি মারি। কি করেছি মশাই, আমরা কি করেছি? যা আমাদের লিখতে বলেছে তাই লিখেছি, যা আমাদের মন চেয়েছে লিখতে আমরা কখনো লিখেছি? আপনি লিখতে পারেন? ব্যাপারটা আংশিক সত্য। ওইসব কচকচে আমাকে দেখাবেন না। ওইসব কচকচির জন্যই তো আমাদের মহান নেতা। স্টপ ইট, স্টপ ইট! চাটুর্যে উঠে দাঁড়ায়। আমাকে ওসব বলবেন না। আমরা রুশ চীন করে আমাদের সারাটা যৌবন ফুঁকে দিলাম। কত ঘর বাংলো, কত ঘর জ্বলল। ভারতবর্ষ সত্যিই মহান দেশ। হ্যাঁ, আপনারা একদিন বেঁচে ছিলেন, এখন মরে গেছেন। না, আমরা বাঁচবার চেষ্টা করছি। আমরা মরিনি, আমরা বারে বারে আত্মহত্যা করেছি। মরছি অবনীবাবু, এখনো সময় আছে। অদ্ভুতভাবে হাসে অবনীভূষণ। এখন আর সময় নেই। তাছাড়া চীন, কোথায় চীন? চীনে আর্মি ছিল, আর্মির সঙ্গে পার্টি একেবারে মাখামাখি হয়ে গিয়েছিল, সেই জন্য ইয়েনান। আর ভারতবর্ষে ইয়েনান নিয়ে কবিতা হয়েছে। ভারতবর্ষ ইয়েনান হয়ে যায়নি, হবেও না। আমি উঠলাম। অবনীভূষণ উঠে দাঁড়ায়। চাটুর্যে রুখে দাঁড়ায়। শুধু একতরফায় বক্তৃতা করবেন না, শুধু মন্ত্র হারাবেন না। আর আমরা সব দালাল, পুলিশের এজেন্ট, তাই না? বাবা! ইন্দ্রজিৎ চেঁচিয়ে উঠল। আর দৃঢ় ধারণা চাটুর্যের দ্বিতীয়বার স্ট্রোক হবে। দীপা কেমন আছে? সুষমা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ওকে নিয়ে তো আর এলেন না। ও যে সেই ফুল ওভার বুনছিল, ওটা শেষ হয়েছে? আমি তো বলেছিলাম আমাকে দিয়ে যেতে। আমার এখন হাত খালি আছে। ইন্দ্রজিৎ ভ্যাবলার মতো অদূরে বসে থাকে। সে বুঝতে পারে অবনী কাকু, মা, বাবা প্রত্যেকের জগৎ আলাদা এবং কারুর সঙ্গে কারুর মিল নেই। কার লংয়ের টেস্ট, ব্যাকরণ কৌমুদীর দৃশধাতুর উপর চোখ দিয়ে বসে থাকে। এখনও অনেকগুলো ধাতুরূপ বাকি। অবনীভূষণ আবার বসে পড়ে। টুনু তো সামনে পরীক্ষা, সুষমা আবার প্রশ্ন করে। অবনীভূষণ কুঁকড়ে যায়। টুনু টালিগঞ্জের এক স্কুলের ক্লাসের ফার্স্ট বয়। একটা হালকা বেদনার রেখা অবনীভূষণের মুখে উঠেই মিলিয়ে যায়। হ্যাঁ, পরীক্ষার সময় এগিয়ে আসছে। সুষমা বললে, আপনি ওকে চিরতার জল খাওয়ান। ইন্দ্রজিতেরও পেটের গণ্ডগোলে ভুগছিল, এখন চিরতার জল খেয়ে অনেকটা সেরেছে। অবনীভূষণ কাঠ হয়ে বসে থাকে। খাওয়ার আগে ও পরে সে রাত্রির আর কথা হয়নি। খুব ভোরে উঠে অবনীভূষণ বলল, আপনি যা বললেন ভেবে দেখলাম, ঠিকই বলেছেন। এভাবে আপনাকে এক্সপোজ করে দেওয়া আমার পক্ষে সত্যিই অত্যন্ত অন্যায় হয়েছে। তবে আমাদের কয়েকটা নতুন কন্ট্যাক্ট হয়েছে, আর আপনাকে বিরক্ত করার দরকার হবে না। চাটুর্যে স্নিগ্ধভাবে তাকিয়ে থাকে ভোরের আলোয়। আবার তার সেই অসম্ভব অসংলগ্ন কবিতার কথা মনে হয়। এই লোকটা একেবারে কুটকুটে ময়লা কাপড় পরে কাল রাতে এসেছিল, একবারও খেয়াল হয় না। এরকম মধ্যবিত্ত পরিবেশ থেকে বেরোতে এই জামাকাপড় অচল, লোকের দৃষ্টি আকর্ষণ করবেই। সুষমা রাত্রিরে খাওয়া দাওয়ার পর অবনীভূষণের ধুতি পাঞ্জাবি সাবান দিয়ে ঘষে ঘষে কেঁচেছে। ফ্যানের হাওয়ায় শুকিয়েছে সারা রাত। আপনারা গ্রামে যাওয়ার কথা বলেন না? আহত দৃষ্টিতে চাটুর্যের দিকে চেয়ে থাকে অবনীভূষণ। আপনার বোধহয় মনে আছে, বোধহয় 15 বছর আগে, এখনো যেন সেদিনটা চোখের সামনে ভাসছে। বিনোবাজির ভুদান কাবার করতে গিয়েছিলাম উত্তর বাংলায়। তামাক ক্ষেতের মাঝখানে জোরদারদের নতুন পাকা বাড়িতে প্রেস সেন্টার। রাত্রিরে কত শলা পরামর্শ হলো, যত ঝর্তি পড়তি বাজে জমি তার ফর্দ হলো।
পরদিন সকালে সেগুলো দান করা হবে। শহর থেকে জিপের পর জিপ এলো, পুলিশ, গভর্নমেন্ট অফিসিয়াল, মন্ত্রী এলো। বাগডোগরায় প্লেনে রিপোর্ট ধরবার জন্য 100 টাকা দিয়ে জিপ ভাড়া করা হলো। আমার কি মাথায় চাপলো। একটা দিন থেকে গেলাম, দেখলাম সব ফর্সা, কেউ নেই। গ্রামে গরিব চাষির পাশে দাঁড়াবার কেউ নেই। সেই জন্যই আমাদের মহান নেতা, ওইসব মন্ত্র আড়াবেন না, আপনারা নিজেরা পারেন, আপনাদের সে সাহস আছে। শুয়োরের খোয়ারে আপনারা রাত কাটাতে পারেন, আপনাদের মতো লোকের দরকার। কয়েকটা গায়ে গিয়ে শুধু বসে থাকবেন, কেউ পারেনি, কোনো নেতা পারেনি। গ্রাম উন্নয়নের উপর বক্তৃতা করেই শহরের ট্রেন ধরবার জন্য দৌড়েছে। এই কথাটাই আমাদের মহান নেতা। চাটুর্যে লাফিয়ে ওঠে, আপনি এসব বস্তা পচা কথাগুলো ত্যাগ করতে পারেন না? এককালে বিশেষণকে ঘৃণা করতেন, আপনার কাছ থেকেই তো আমরা শিখেছি কিভাবে সহজ কথায় সব কিছু প্রকাশ করা যায়। মহত্বটা বড় ব্যাপার, তার জন্য কোনো ভাষার খুঁটির দরকার নেই। আপনার কাছে এসেছিলাম অন্য কারণে। আপনার সঙ্গে আমাদের মতের মিল না থাকতে পারে, কিন্তু আমরা আপনাদের মতো লোককে শত্রু ভাবি না। চাটুর্যে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে অবনীভূষণের দিকে। বহুকালের একটা গানের সুর তাহার মনের মধ্যে বাজতে থাকে। সেই কলেজে পড়বার সময় একটা দাড়িওয়ালা লোক বেহালায় এই গদ বাজাতে বাজাতে যেত, রাত্রি ঠিক 11টায়। তারপর সে হারিয়ে গেছে। অগণিত স্মৃতির পরতে এরকম একটা সুর চাটুর্যের মধ্যে বাজতে থাকে। আসলে আমাদের কিছু টাকার দরকার, কিছু বুলেট কিনতে। ভীষণ আত্মসচেতন অবনীভূষণের গলা। অনেকেই সব কিছু ছাড়তে পারে না, কিন্তু কিছু তো ছাড়তে হবেই। স্থির দৃষ্টিতে অবনীভূষণের দিকে চাটুর্যে বলল, আগে অনেক সময় ঘুমের মধ্যে সাহায্য করেছি, অভ্যাসের বশে সাহায্য করেছি, কিন্তু এখন আর হয় না। এখন আমি যাকে বিশ্বাস করি না তাকে সাহায্য করি না। একটা কোনো জায়গায় তো মানুষকে দাঁড়াতে হবে, কি বলুন? অবনীভূষণ চিরকালই প্যাডরোগা মানুষ। কাগজের অফিসে টিফিন সেরেই বাথরুমে দৌড়াতো, বলতো ডাক ধরাতে যাচ্ছি। কিন্তু তার ফেরারি জীবনে তার খিদে বেড়েছে, বেশ তৃপ্তির সঙ্গে খেলো। চাটুর্যের মুখে সেই কথাটা আবার এসেছিল। আপনারা এখানে আসা মানে শুধু আমাদেরই বিপন্ন করা নয়, আপনারা যা করতে চান তাও ভণ্ডুল করা, অর্থাৎ এমনভাবে বলা যাতে তার আতঙ্ক, অস্বস্তি ঢাকা পড়ে। কিন্তু চাটুর্যকে কিচ্ছু বলতে হলো না। অবনীভূষণ বললে, আপনাদের আর জ্বালাবো না বৌদি, অনেক জ্বালিয়েছি। চাটুর্যে লজ্জা পেয়ে যায়। তার অতীতের রাজনৈতিক কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে একটা চাপা আত্মশ্লাঘা আছে, সেটা চোট খায়। তাড়াতাড়ি বলে, শুধু আমাদের জন্য নয়, আপনাদের কথা ভেবেই বলছি। অবনীভূষণ তার হাত চেপে ধরে বলে, না না না, সব কিছুর কথা ভেবেই আমি বলছি। তাছাড়া আমাদের মুভমেন্টের টেম্পো বাড়ছে, গ্রামে গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে আন্দোলন, এখন আর দরকার হবে না। চাটুর্য অবাক হয়ে অবনীভূষণের প্রস্থান লক্ষ্য করে। পরদিন সকালে সমস্ত কাগজেই খবর বেরোয়, অবনীভূষণের পার্টির বাকি সব কজন নেতাই ধরা পড়েছে, দলের মধ্যে উপদল গজিয়েছে। বলতে গেলে আর কিছুই অবশিষ্ট নেই, এবং তাদের ধরতে বিশেষ অসুবিধা হয়নি। স্থানীয় লোকেরাই ধরিয়ে দিয়েছে, কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ইত্যাদি। সুষমা বললে, তুমি ভালো করে জোর দিয়ে বলো, তোমার কথাই ফেলতে পারবে না। বরাবর সুষমার সারল্যে যেমন বিস্মিত হয়, তেমনি বিস্ময়ে তাকিয়ে থাকে চাটুর্যের স্ত্রীর দিকে। তুমি বলছো আমি বললেই অবনীভূষণ সুরসুর করে কাগজে এসে ঢুকবে, আর কাগজের মালিক তাকে মালা পরিয়ে অফিসে নিয়ে যাবে? তুমি সব কথাই বাঁকা করে নাও কেন? ইন্দ্রজিৎ বলল, সামনে সোমবার আমার অঙ্কের টেস্ট। ঠিক আছে, যেগুলো আটকাবে রোজ রাত্রি করে দেব। চাটুর্যের ছেলেকে বলল। আশ্চর্যের ব্যাপার, দোতলার গিন্নি একেবারে চুপ। কিভাবে কথাটা উঠেছে, কোনো আগন্তুক এসেছিল তাদের ফ্ল্যাটে। আগন্তুকদেরকে 7 গুণ মাপ, তারা গুল পাড়িয়ে ভাঙতে পারে, কারণ তারা তো জেনে করেনি। সোমবার অফিসে অনেক তাল ছিল, মানবিক আবেদনের লেখা লিখতে বরাবরই তার নেকার নেকার করে। বোধহয় অবনীভূষণের প্রভাব পড়েছিল তার উপর। ঘটনাকে ঘটনা বলে লিখতেই তার ভালো লাগে। হিউম্যান ইন্টারেস্ট বড্ড নেকা নেকা।
তাছাড়া রাস্তায় ময়লা সাফের উপরও লিখতে হয়েছিল। যখন সে সাংবাদিক জীবন শুরু করে তখন থেকে আজ পর্যন্ত অন্তত 600 স্টোরি লিখেছে রাস্তার ময়লা সাফের উপরে। কিন্তু গত 20 বছরে কলকাতা আরও নোংরা হয়েছে। অবনীভূষণের কথায় কোথাও একটা গভীর সত্য আছে। তারা যে রাস্তা নিয়েছে তা ভুল, তা বাস্তবিক আত্মহননের রাস্তা। কিন্তু এইসব খবরের কাগজ, আইন আদালত, বিধানসভা, ভোটের যুদ্ধ, এগুলোতে কিচ্ছু হবে না, এটা স্পষ্ট। কোথাও একটা হাঁসকা টানের দরকার আছে ভারতবর্ষের মতো দরিদ্র দেশে। স্বাধীনতার পর থেকে চাটুর্য স্বপ্ন দেখেছিল এরকম হ্যাঁচকা টান বোধ হয় ভারতবর্ষেও দেওয়া যাবে, কিন্তু এখন আর ভাবতে চায় না। ভাবনা এলেও জোর করে সরিয়ে দিতে চায়, যেমনভাবে সে অবনীভূষণকে চায় দূরে সরিয়ে দিতে। আবার অন্ধকার সিঁড়ি হাতড়ে হাতড়ে ওঠা। আজ দোতলার গিন্নি কি সুমতি হয়েছে, সিঁড়িটা পরিষ্কার। সিঁড়ির মুখে তার শান্তিনিকেতনে দাঁড়িয়ে আরামে চোখ ভোজে চাটুর্যে। একবার ভাবে তার নৈরাশ্য কি বয়সের দোষ? হুট করে আওয়াজ হয়। দরজা খুলে অন্ধকারে ইন্দ্রজিৎ দাঁড়িয়ে। আজ তার চোখে আতঙ্ক স্পষ্ট। অবনী কাকা আবার এসেছে। প্রচণ্ড অবসাদ পেয়ে বসে চাটুর্যেকে। আবার বৃদ্ধ বয়সে জেলে যাবার সম্ভাবনা তাকে ক্লান্ত করে। সে তো অবনীভূষণের মতো এক স্বয়ংসম্পূর্ণ উদ্দীপ্ত কবিতায় আর বিশ্বাস করে না। আবার পুলিশকেও সে সচেতনভাবে দোষ দিতে পারবে না। পুলিশ ভাবতেই পারে সে এখনও কবিতার পাঠক, আর তার সেই এনার্জি নেই। আত্মরক্ষার জন্য সে কি যুক্তি দেবে? যৌবনের গোড়ায় আমিও আত্মহননে বিশ্বাস করতাম। এখন সংসারের চাপে, অফিসের ঝামেলায় সে বিশ্বাস হারিয়েছি। না, সে পারবে না। একটা ইন্স্যুরেন্স আর 2 মাস পরে ম্যাচিওর করবে। সেটা সুদে খাটালে সুষমা আর ইন্দ্রজিতের রেশনের টাকাটা উঠে আসতে পারে। অবনীভূষণ গা চুলকাচ্ছিল। সারা গায়ে ভয়ঙ্কর চর্মরোগ। তার সঙ্গী চোকরা বললে, একটা ইঞ্জেকশন দিতে হবে। কাছে ওষুধের দোকান আছে? চাটুর্য বললে, দিন আমাকে প্রেসক্রিপশন। চোকরাটি বলল, না না না, আমিই যাচ্ছি। অবনীভূষণের সারা গায়ে ভয়ঙ্কর চর্মরোগ, হাঁটতে পারছে না। সুষমা বলল, এইবার আপনি ছুটি নিন দাদা। পুরীতে আমার এক মামা শ্বশুরের বাড়ি আছে। আমি বললে না করবে না। মাসখানেক কাটিয়ে আসুন, একেবারে চাঙ্গা হয়ে আসবেন। তারপর না হয় আবার বিপ্লব করবেন। এবার সত্যিই ছুটি নেব ভাবছি। সুষমা বললে, আমি কালই ফোন করে জানব। এখন বোধহয় অফ সিজন, বাড়ি খালি। এসব ওষুধ, ইঞ্জেকশন কোনো কিছুর দরকার হবে না। ইঞ্জেকশন দেবার পর অবনীভূষণ সাময়িক সুস্থ হয়। চাটুর্য বললে, আপনাকে তো আমি বারবার বলেছি আমার এখানে আসবেন না। আপনার কবিতায় আমি বিশ্বাস করি না। আমি সাদামাটা লোক, সাদামাটা কথাই বিশ্বাস করি। আমি তা জানি, খালি আজকের রাতটা। অবনীভূষণের অনুনয় বড্ড বিষদৃশ্য লাগে। ঠিক আছে, থাকুন। সে রাত্রে চাটুর্যে স্বপ্ন দেখল দরজায় ধমাধম ধাক্কা পড়ছে, পুলিশ এসেছে। অবনীভূষণের সহকর্মী রূপে সেও গ্রেপ্তার। কিন্তু আশ্চর্য, স্বপ্নে সে ভীত নয়। তার একমাত্র চিন্তা ইন্দ্রজিতের অঙ্ক পরীক্ষা। ঐকিক নিয়মটা এখনও তার মাথায় ঠিক ঢোকানো যায়নি। 3 দিন পর সকালে ঘুমটা এঁটে এসেছিল। ইন্দ্রজিৎ চেঁচিয়ে বলল, বাবা, অবনী কাকু অ্যারেস্টেড। আমি ভেবেছিলাম আগেই হবে। পাশ ফিরে শুয়ে ঘুমাবার চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। সে রাত্রিরে সুষমা ঘুমের বড়ি দিয়ে বলল, ওসব কথা আর ভেবো না তো, ঘুমিয়ে পড়ো। এবং ঘুমের মধ্যে দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনে চাটুর্যে, ঠিক আগের দিনের স্বপ্নের আওয়াজ। সুষমায় আওয়াজ দেয়, কে? দরজা খুলুন, আমরা পুলিশ। সুষমা দরজা খুলে দিতেই 10-12 জন পুলিশ অফিসার ঘরে হুড়মুড় করে ঢোকে। চাটুর্যের তখনও মনে হচ্ছিল সে ঘুমের মধ্যে আছে। কয়েকজন অফিসার রান্নাঘরে, বাথরুমে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। সুষমাই কথা বলে যায়। চাটুর্যে কাঠ হয়ে বসে থাকে খাটের এক কোণে। তরুণ অফিসারটির চেহারা বেশ সুন্দর, ফর্সা মুখে কোকড়া চুল, মোটা ফ্রেমের চশমা।
কিছু মনে করবেন না, আপনার শরীর খারাপ আমরা জানি। চাটুজ্জে স্থান হয়ে বসে থাকে। খালি একটা হিসেবেই তার মন জুড়ে থাকে। এখন তো ব্যাংকের সুদের হার আগের থেকে বেড়েছে। অন্তত 4টে রেশন আর ইন্দ্রজিতের মাইনে, কেরোসিন, সর্ষের তেল, কিন্তু ফ্ল্যাট ভাড়া মাসে 150 টাকা। আবার অবসন্ন বোধ করে। প্রায় ঘুমের মধ্যে সুষমার গলার আওয়াজ পাওয়া যায়। উনি তো কত বুঝিয়েছেন নবনীবাবুকে, ঝগড়া করেছেন, একদম শোনেনি। বারে বারে উনি বলেছেন এখানে আসবেন না, ছেলেপুলের সংসার। অফিসারটিকে কিছু জিজ্ঞাসা করতে হয়নি, একেবারে নিখুঁত রিপোর্ট করে সুষমা। শেষবার অবনীভূষণের চর্মরোগ, তার ইঞ্জেকশন, আশ্চর্য। অস্বাভাবিক অবস্থায় সুষমা চমৎকার স্বাভাবিক। মশলা পেশার শব্দ, স্মৃতি গোল দেওয়া তার অসহনীয়। কোনো দিন বলেছে, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে এই মুহূর্তে। কলকাতায় কি অন্য কোনো জায়গা নেই? আর এখন যখন চাটুর্যের গলা বন্ধ হয়ে এসেছে উদ্বেগে, অস্বস্তিতে, তখন গল গল করে কথা বলে যায় সুষমা। সামান্য অস্বস্তি নেই তার মুখে। ঘণ্টাখানেক এই অদ্ভুত আলাপ চলে। সমস্ত তত্ত্ব সে ডাল ভাত বানিয়ে ফেলে। রাজনীতি যেন রান্নার মশলা। লঙ্কা বাটা চড়া হয়ে গেছিল, এখন একটু দই আদা বাটা দিয়ে তা সামলানো হচ্ছে। পাশের ঘর থেকে কলা খাবারের আওয়াজ পায়। তরুণ অফিসারটি সবচেয়ে উচ্চপদস্থ। সে পাশের ঘরে সলা পরামর্শ করে। চাটুর্য ভাবলে এখনই নিশ্চয়ই তাকে নিয়ে যাবে। যাবার আগে একটা ধোপার পাট ভাঙা শার্ট দিতে বলবে সুষমাকে, আর গেঞ্জিটা পাল্টে নিতে হবে। অফিসারটি ফিরে আসছিল। চাটুর্যে দাঁড়িয়ে ওঠে। না 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 না, আপনি আর উঠবেন না, কিছু মনে করবেন না, আমরা আসছি। কিছু পাওয়া যায়নি। নিজের কানকে বিশ্বাস করতে পারে না চাটুর্যে। আরও অবাক হয় সুষমার কথায়। আপনারা সকালে এলে 1 কাপ চা দিতে পারতাম। না না, কি যে বলেন, চোখরা অফিসারটি যেতে যেতে বলল। গল্পটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।